করিডোর নিয়ে কারোর সঙ্গে আলোচনা হয়নি, হবেও না। চাপ নেই যুক্তরাষ্ট্র চীনের, জানালেন নিরাপত্তা উপদেষ্টা। রোহিঙ্গা প্রত্যাবাসনে রাজি আরাকান আর্মিও। এসির পদত্যাগ ও স্থানীয় ভোটের দাবিতে বিক্ষোভ। কমিশনের ফিটনেস পরীক্ষা ছাড়া জাতীয় নির্বাচন চায় না এনসিপি। এসি নয়, সিদ্ধান্ত নেবে সরকার, বললেন সানাউল্লাহ। নির্বাচন কমিশন ঘেরাওয়ের পেছনে ভিন্ন উদ্দেশ্য দেখছেন বিএনপি নেতা জয়নুল আবদিন। ষড়যন্ত্র থেকে বাঁচতে অবিলম্বে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান নেতাদের। ইশরাককে মেয়রের চেয়ারে বসাতে এবার সমর্থকদের সড়ক অবরোধ। আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের ঘোষণা। শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশ কাল। এবং চাঁদাবাজি বন্ধ ও চামড়ার সিন্ডিকেট ভাঙতে কঠোর অবস্থানে সরকার। গতবারের চেয়ে বেশি দাম নির্ধারণের ইঙ্গিত। শ্রমিকদের পাওনা পরিশোধে মালিকদের প্রতি কঠোর বার্তা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমরিনা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, করিডোর নিয়ে কারোর সঙ্গে আলোচনা হয়নি, হবেও না। আর রাখাইনে মানবিক সহায়তা চ্যানেলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হলে তার পুরো দায়িত্ব থাকবে জাতিসংঘের ওপর। বাংলাদেশ কেবল নিরাপত্তা সহায়তা দেবে। তবে এ নিয়ে যুক্তরাষ্ট্র কিংবা চীনের পক্ষ থেকে কোনো চাপ নেই বলেও জানান খলিলুর রহমান। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার জান্তার পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা করছে। করিডোর ইস্যুতে জলঘোলা কম হয়নি। পররাষ্ট্র উপদেষ্টার এক বক্তব্যের পর উত্তপ্ত বক্তব্য আসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতার পক্ষ থেকে। বিশ্লেষকরাও দেশের সার্বভৌমত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করেন বিভিন্নভাবে। এরই মধ্যে মার্কিনীদের হয়ে প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে বাংলাদেশ। পার্শ্ববর্তী দেশের গণমাধ্যমে এমন উড়ো খবরে রটে গুজবও। চোখের ছবি এ নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আগেও ব্যাখ্যা দিয়েছেন। এবার আরও স্পষ্টভাবে জানালেন, করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো আলোচনাই করেনি অন্তর্বর্তী সরকার। আগামীতেও নেই সম্ভাবনা। তবে রাখাইনের মানবিক বিপর্যয়ে ত্রাণ সহায়তা দিতে জাতিসংঘের সঙ্গে একটি চ্যানেল নিয়ে হয়েছে মৌখিক আলোচনা। করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না। আরাকানের যে অবস্থা, তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই। আমরা এই কোনো করিডোর সৃষ্টি করে সেখানে কোনো ধরনের লোকজনের আপনার যাতায়াতের ব্যবস্থা সেটা করার কোনো এখন প্রয়োজনীয়তা নাই। আমরা সবার সঙ্গে কথা বলছি, আমেরিকা, চায়না যারা আছেন সেখানে অংশীজন, তাদের সবার সঙ্গে কথা বলছি। আমাদের ওপরে কোনো চাপ নাই। রাখাইনের 90% ভূখণ্ড আরাকান আর্মির দখলে থাকায় জান্তা সরকারের পাশাপাশি তাদের সঙ্গেও আলোচনা হয়েছে জানিয়ে নিরাপত্তা উপদেষ্টা বলেন, আরাকান আর্মিও প্রত্যাবাসনের ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে। আরাকান আর্মি সুস্পষ্টভাবে বলেছে যে রোহিঙ্গাদের ফেরত নেওয়াটা তাদের একটা প্রিন্সিপাল পজিশন। একই কথা আমাদেরকে মায়ানমার সরকারও উল্লেখ করেছে। যে কথাটি আমাদেরকে আরাকান আর্মি বলেছে তা হলো, পরিস্থিতি অনুকূল হলে তারা এই প্রত্যাবাসনের উদ্যোগ নেবেন। রোহিঙ্গা ইস্যুতে আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশন অনুষ্ঠিত হবে বলেও জানান খলিলুর রহমান। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে নাসির উদ্দিন কমিশনের পদত্যাগের দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি। একই সঙ্গে নতুন নির্বাচন কমিশন গঠন করে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার তাগিদ নেতাদের। এসি পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশে দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা। তবে কমিশন বলছে, নিরপেক্ষভাবে কাজ করছে এসি। আগে জাতীয় নাকি স্থানীয় ভোট হবে সে সিদ্ধান্ত নেবে সরকার। পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশের ডাকে বুধবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশনে জড়ো হন এনসিপির নেতাকর্মীরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় নেতারা আসেন সমাবেশ স্থলে। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে ইসির মূল ফটকে অবস্থান নেন তারা। বাকশালী আইনে যে ইসি গঠন হয়েছে সেই কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে বলে দাবি করেন নেতারা। ইসি একটি দলের মুখপাত্র হয়ে কাজ করছে উল্লেখ করে এনসিপির নেতারা কমিশনের পদত্যাগের দাবি জানান। বারবার বলেছি যে ইসি পুনর্গঠন করেন,
এবং আগের নির্বাচন যতগুলো নির্বাচন আওয়ামী লীগ আমলে হয়েছে অবৈধ নির্বাচনগুলোর ব্যাপারে ইসিকে কোনো সিদ্ধান্তে আসতে আমরা দেখছি না, ইসি কোনো মন্তব্য করতে দেখছি না। এই ইসি আজকে সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো আচরণ করছে না, একটা রাজনৈতিক প্রতিষ্ঠানের মতো তারা আচরণ করছে। এই ইসিকে পুনর্গঠন করতে হবে এবং ইসি পুনর্গঠন করে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। কমিশনের ফিটনেস পরীক্ষা ছাড়া জাতীয় নির্বাচনে যাওয়া সম্ভব নয় উল্লেখ করে ইসি পুনর্গঠনের পর স্থানীয় সরকারের নির্বাচনের তাগিদ দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সুষ্ঠু ইলেকশনের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশকে ফিরিয়ে নেবার জন্য ইলেকশন কমিশনকে অবশ্যই পুনর্গঠন করতে হবে এবং এই ইলেকশন কমিশনের প্রথম কেস হিসেবে আমরা ধরে নিব জাতীয় ইলেকশনের আগে স্থানীয় সরকার ইলেকশন। এদিকে সভা শেষে ইসির নিরপেক্ষতার প্রশ্নে এনসিপির অভিযোগের জবাব দেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কোন নির্বাচন আগে এটি সরকারের সিদ্ধান্ত, ইসির নয় উল্লেখ করে তিনি বলেন এনসিপির দাবি রাজনৈতিক। সিকোয়েন্সিং অফ ইলেকশন কোনটা আগে হবে পরে হবে এটা তো নির্বাচন কমিশনের হাতে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারই সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। রাজনৈতিক বক্তব্যের আমি কোনো মন্তব্য করতে চাই না। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে। এদিকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ভোটকেন্দ্র স্থাপন নীতিমালায় ডিসিএসপিদের বাদ দিয়ে ইসির অধীনে এনে খসড়া নীতিমালার সংশোধনীও নীতিগতভাবে অনুমোদন করেছে ইসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন ঘেরাওয়ের পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। এমন কর্মসূচির নামে কারো এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে কিনা এমন প্রশ্ন তুলে নেতারা বলেছেন জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার পাঁয়তারা করছে একটি মহল। জোর করে কোনো দাবি আদায় ভালো দৃষ্টান্ত নয় মন্তব্য করে দলটির নেতারা দ্রুত ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান। সংস্কার না নির্বাচন, কোনটা আগে সে প্রশ্ন ছাপিয়ে এখন ইশরাকের শপথ, রাস্তা অবরোধ, এমনকি নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবিতে কমিশন ভবন ঘেরাও। দলগুলোর এমন মুখোমুখি অবস্থানে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। বিএনপি নেতারা বলছেন জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে জাতীয় নির্বাচন পেছাতে একটি মহল চক্রান্ত শুরু করেছে। নির্বাচন কমিশন ভবন ঘেরাওয়ের কঠোর সমালোচনা করেন তারা। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন নির্বাচন ও কমিশন নিয়ে চলছে গভীর ষড়যন্ত্র। কেন ইশরাক শপথ নিতে পারলেন? 11টায় নির্বাচন কমিশন অফিসের সামনে একটি রাজনৈতিক দলের বিক্ষোভ মিছিল হবে। যে নির্বাচন কমিশন ঠিক একটি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন, যার কোনো সমালোচনা ইতিমধ্যে হয়নি, তাকে নিয়ে আজকে কেন, কি কারণে, কার ইঙ্গিতে, কোন প্রেতাত্মার সহযোগিতায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করতে যাচ্ছেন? বুধবার দুপুরে ময়মনসিংহে এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন স্বাধীন প্রতিষ্ঠান হওয়ার পরও হুমকি দিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করা হচ্ছে। জোর করে দাবি আদায় ভালো দৃষ্টান্ত নয় বলেও মন্তব্য তার। যে নির্বাচন কমিশনকে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী সেই নির্বাচন কমিশন তাদের স্বাধীনভাবে মতামত ব্যক্ত করলেও তাদেরকে হুমকি দেওয়ার জন্য ঘেরাও করার কর্মসূচি হচ্ছে। যদি জোর করে সেটা আদায় করা হয় তাহলে এটা অভিপ্রেত নয়। গণতান্ত্রিক আন্দোলনে থাকা দলগুলোকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে জনগণ তা কঠোরভাবে প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা 7ম দিনের মতো বিক্ষোভ করেন সমর্থকরা। রাজধানীর মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অবস্থান নেন হাজারো মানুষ। স্লোগানে স্লোগানে দাবি জানান ইশরাককে দ্রুত শপথ পড়ানোর। দিনভর স্লোগানে স্লোগানে উত্তাল রাজধানীর মৎস্য ভবন এলাকা। মিছিল নিয়ে জড়ো হন ইশরাক হোসেনের সমর্থকরা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বুধবার টানা 7ম দিনের মতো রাজপথে সমর্থকরা। নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভের পাশাপাশি অবরোধ করেন মৎস্য ভবন মোড়। আন্দোলনকারীদের দাবি ইশরাককে দ্রুত শপথ পড়ানোর। আদালতের রায়ের পরও দায়িত্ব বুঝিয়ে না দিয়ে সময় ক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ তাদের। বর্তমান যে সরকার
কেন তালবাহানা করছেন ওনাকে শপথ করানোর জন্য আমাদের সেটা জানা নেই। ইশরাকে এখানে যোগ্য প্রার্থী, জাতি যখন মেনে নিছে তাহলে এটা সরকারের সমস্যাটা। বর্তমান সরকার যিনি আছেন তারা ইশরাক সাহেবের বিপক্ষে কাজ করছে। যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে শপথ না করানো হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। এদিকে মৎস্য ভবন মোড় অবরোধ করায় আশেপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আমি প্রায় লাস্ট 2 আওয়ার্স ধরেই এখানে স্টাক, তো অবশ্যই ভোগান্তিতে হচ্ছে। এই দেশে জন্মগ্রহণ করছি, এখানে ডেইলি মানুষ আন্দোলন করে, রাস্তা ব্লক করে, এছাড়া আর কোনো আন্দোলনের আর কোনো মনে হয় যে কোনো উপায় নাই। এইভাবে যদি চলতে থাকে তো আমাদের জনগণের অনেকই অসুবিধা হবে। অবরোধ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কাকরাইল মোড়ে আছেন সহকর্মী সাদিকুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। হ্যাঁ, কাকরাইল মোড়ে এখন বিক্ষোভ চলছে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের যে সমর্থকরা তাকে মেয়র হিসাবে তার দায়িত্ব তাকে বুঝিয়ে দেওয়ার জন্য যে গত কয়েকদিন ধরে আন্দোলন চলছিল, সেই জন্য কিন্তু আন্দোলন আজও চলমান রয়েছে। এবং এই রাষ্ট্রীয় যেই প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনার পাশের যে রাস্তাটা, যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে অবস্থান নিয়েছিলেন, সেই জায়গাটা থেকে তারা এখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এবং এছাড়াও যে নগর ভবনের সামনেও কিন্তু তাদের ইশরাক হোসেনের সমর্থকরা রয়েছেন। এখানে বৃষ্টিতে ভিজে আমরা যেটা দেখাতে চাচ্ছি, এখানে রাস্তার উপরে বসে তার সমর্থকরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, তাকে যেন খুব দ্রুত তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এছাড়া এই দাবি ছাড়াও আরেকটা দাবিও তাদের স্লোগানে শোনা যাচ্ছে, সেটা হচ্ছে তারা যে স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার পদত্যাগের দাবিও কিন্তু তারা করছেন এবং সেই দাবিতে তারা বিক্ষোভ করছেন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পাশেই জলকামান সহ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, এবং এই পাশে জড়ো হয়ে আছে আসলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং খুব দ্রুতই যেন তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় সেজন্য তারা বিক্ষোভ চলমান রেখেছেন। এবং একটা বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে যে রাস্তাটি যেটা দেখতে পাচ্ছেন মৎস্য ভবন থেকে আসা যে সড়কের এই কাকরাইল মসজিদের সামনে এখানে গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, যানজট সৃষ্টি হয়েছে। এবং অপর প্রান্তে কাকরাইল মোড় এবং যে নয়াপল্টন থেকে যে রাস্তাটি এসেছে, এই রাস্তা পুরোটাই এখন বলা যায় যে একদম যানজটপূর্ণ। এবং এখানে রাস্তা সমর্থকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং কোনো ধরনের যান চলাচল করতে দেওয়া হচ্ছে না। এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তাদের বলছেন খুব দ্রুতই ইশরাককে তার দায়িত্ব যেন বুঝিয়ে দেওয়া হয়। একটা বিষয় যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে 2020 সালে যেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের ফলাফলের বিষয়ে কিন্তু রায় দেওয়া হয় এবং সেই রায়ে এখানে আদালত তাকে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে রায় দেন এবং পরবর্তীতে যে ঘোষণা করা হয়েছিল তাকে যে আসলে গ্যাজেট প্রকাশ করা হয় এবং পরবর্তীতে এরপর থেকেই তাকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য স্লোগান সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কাকরাইলে। এদিকে দক্ষিণ সিটির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাকের শপথ আয়োজনে রাজনীতিতে বাড়ছে উত্তেজনা। আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজপথ কিংবা আদালত পাড়ায়ও। যদিও ইশরাককে শপথ পড়ানো হবে কিনা তা এখন নির্ভর করছে উচ্চ আদালতের সিদ্ধান্তের উপর, যেটি জানা যাবে বৃহস্পতিবার। আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, কিন্তু শপথের কারণে আটকে আছে মেয়রের চেয়ারে বসা না বসা। আর শপথ নিতে পারা না পারা এখন নির্ভর করছে উচ্চ আদালতের উপর। এ বিষয়ে বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন হাইকোর্ট। বুধবার আদেশ দেওয়ার কথা থাকলেও শ্বাসরুদ্ধকর শুনানি হয়। আইনি যুক্তিতে দুপক্ষই কেউই কাউকে এক চুলো ছেড়ে কথা বলেননি। ইশরাকের আইনজীবীর সাফ কথা, নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দিয়েছে, তা মেনে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। এখন শপথ নেওয়া ঠেকাতে তৃতীয় পক্ষের করা রিট চলতে পারে না। ক্ষতিগ্রস্ত একটা লোক হইতে পারে, সেটা হলো ব্যারিস্টার সদ্য তাপস, উনি এসে করতে পারেন। উনি আসেন নাই, এরা ছদ্মবেশে তাপসের মামলাটা করছে। ইশরাকের আইনজীবীরা আরও বলেন, এ মামলা এখন কেবল আইনি নয়, হয়ে গেছে রাজনৈতিক। আদালতের উচিত নয় এতে জড়ানো। রিটকারীর উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তারা।
হাজার মানুষের রক্তের বিনিময়ে 5ই আগস্টের পরে দেশের মানুষ আর দেখতে চায় না মহামান্য সুপ্রিম কোর্টকে আবার কোনো পলিটিক্যাল ম্যাটারে ইনভলভ করে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কোনো স্বার্থ উদ্ধার হোক। রিটকারের আইনজীবী বলছেন ভিন্ন কথা। ইশরাককে মেয়র ঘোষণার রায় ও বিচারিক প্রক্রিয়ায় নানা অসঙ্গতি রয়েছে, সেই কারণে হস্তক্ষেপ করা উচিত উচ্চ আদালতের। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে তিনি বিধি বহির্ভূতভাবে আর্জি সংশোধন করে নিজেকে মেয়র ঘোষণার দাবি করেন এবং আদালত ট্রাইব্যুনাল সেটা অ্যাকসেপ্ট করে নেয়, তাকে কোনো ভেরিফিকেশন ছাড়াই, তিনি নিজে সেখানে উপস্থিত না হই। এছাড়াও ওই মামলার রায়ে আরও অনেক অ্যানোমালিস বিজ্ঞ সিনিয়র আইনজীবী তিনি মহামান্য আদালতে উপস্থাপন করেছেন। নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী আগামী সোমবার শেষ হবে ইশরাককে শপথ পড়ানোর সময়সীমা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পৌঁছেছে। বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। তবে মামলাটির দ্রুত শুনানি করতে পেপার বুক প্রস্তুতে হাইকোর্টকে কোনো নির্দেশ দেওয়া হবে কিনা সে বিষয়ে প্রধান বিচারপতি দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। গত শনিবার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। বাকি 3 আসামিকে খালাস দেন আদালত। দুর্নীতি মামলায় 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চ এ দিন ধার্য করেন। এর আগে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুবাইদা রহমানকে জামিন দেন আদালত। 2023 সালের আগস্টে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 9 বছর ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। 5 আগস্টের পর আপিলের শর্তে জুবাইদা রহমানের সাজা 1 বছর স্থগিত করে সরকার। 17 বছর পর 6 মে বেগম জিয়ার সঙ্গে দেশে ফেরেন ডাক্তার জুবাইদা রহমান। তার আইনজীবীরা বলছেন, রাজনীতি থেকে জিয়া পরিবারকে দূরে রাখতেই তারেক রহমান ও তার স্ত্রীকে সাজা দেওয়া হয়। আপিল শুনানি হলে খালাস পাবেন তারেক জুবাইদা দম্পতি। তদবির বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। প্রায় 2 ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে নিজেদের নির্দোষ দাবি করেন অভিযুক্তরা। তবে দুদক বলছে, তথ্য উপাত্ত বিশ্লেষণ শেষে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। এনসিটিভিতে কাগজ সরবরাহে কোটি টাকার কমিশন, ডিসি নিয়োগ সহ বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জাতীয় নাগরিক পার্টির সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে। এসব অভিযোগের অনুসন্ধানে বুধবার দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ শেষে নিজেকে নির্দোষ দাবি করে তানভীর বলেন, প্রমাণিত হলে জেলে যেতে প্রস্তুত। যদি সামান্যতম এর মধ্যে কোনো ইনভলভমেন্ট আমার থাকে, তার আইনগত ব্যবস্থা নিক সরকার, আমি সেটাকে সহযোগিতা করব। প্রয়োজনে জেলে যেতে হলে যাব। এদিন চিকিৎসক বদলি, তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয় স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান ব্যক্তিগত 2 কর্মকর্তা তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানকে। তুহিন ফারাবী গণমাধ্যম এড়িয়ে গেলেও মাহমুদুল হাসান জানান, অভিযোগ ভিত্তিহীন, পদত্যাগ করবেন উপদেষ্টার পিও পদ থেকেও। আমার যে বিষয়গুলো নিয়ে অভিযোগ এসছে তার প্রমাণ খোঁজার চেষ্টা করবেন, বা যদি কোনো দিক থেকে কোনো সহায়তা লাগে আমি সবসময় আপনাদেরকে সহায়তা করতে রাজি আছি। দুদক জানায়, অভিযোগগুলোর সঙ্গে অভিযুক্তদের বক্তব্য বিশ্লেষণ করে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। ওনাদের বক্তব্য ওনারা পেশ করেছেন, আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তাগণ সেগুলো রেকর্ড করেছেন। তথ্যপাত্র বিশ্লেষণ করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। পশুবাহী পরিবহনে চাঁদাবাজি বন্ধ ও চামড়ার সিন্ডিকেট ভাঙতে কঠোর অবস্থানে সরকার। সেই সঙ্গে গতবারের চেয়ে এবার চামড়ার দাম বেশি নির্ধারণের ইঙ্গিত দিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এদিকে ঈদুল আজহার সামনে রেখে 28 তারিখের মধ্যে শ্রমিকের পাওনা পরিশোধ না করলে কারখানা মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন শ্রম উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন।
ঈদুল আজহার সামনে রেখে কোরবানির পশুর চামড়ার সঠিক মূল্য নির্ধারণ ও চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে সংশ্লিষ্টদের নিয়ে দফায় দফায় বৈঠক করে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির প্রথম সভা। এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা অংশ নেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ বলেন, পশুবাহী পরিবহনে চাঁদাবাজি ঠেকাতে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে। পরিবহন ক্ষেত্রে যে চাঁদাবাজির যে বিষয়টি আপনি উল্লেখ করলেন, এটা যাতে কমিয়ে আনা যায় সেজন্য হাইওয়ে পুলিশের বিভিন্ন ইউনিট সারা দেশে তারা তৎপর থাকবে। সেনাবাহিনী সারা দেশে মোতায়েন আছে, তারা ইনএড টু সিভিল পাওয়ার তারা কাজ করছে। সঠিকভাবে চামড়া সংগ্রহ ও সংরক্ষণের পাশাপাশি ব্যবসায়ীদের উপযুক্ত মূল্য দিতে এবার কোরবানির পশুর চামড়ার মূল্য গতবারের চেয়ে বেশি নির্ধারণ করা হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। মাদ্রাসা এবং এতিমখানাগুলোতে 30,000 টনের অধিক বিনামূল্যে লবণ সরবরাহ করবে। এই তথাকথিত সিন্ডিকেশনটা জন্য কাজ করতে না পারে, সেটার জন্য আমরা এটাকে মজুদ সহায়ক করে তোলার চেষ্টা করেছি। বিজিবিকে এই ব্যাপারে সেন্সিটাইজ করব এবং আমরা আশা করি তারা তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন এই চামড়া যেন পাচার না হয়। এদিকে ঈদুল আজহায় নৌখাতের প্রস্তুতি নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে নৌপরিবহন এবং শ্রম উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেন, 28 মের মধ্যেই শ্রমিকের পাওনা পরিশোধ করতে হবে, অন্যথায় যেসব কারখানা মালিকের বিরুদ্ধে মামলা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হবে। 28 তারিখের মধ্যে টাকা পয়সা দেবেন, আর যদি না করেন তাদের নামে হুলিয়া জারি হয়েছে, মানে ওয়ারেন্ট জারি আছে, দে উইল বি অ্যারেস্টেড। যেভাবে পারেন আপনারা হয় টাকা পয়সা শোধ করেন অথবা আপনাদেরকে জেলে যেতে হবে। বেতন পরিশোধ না করলে মালিকরা ঢাকার বাইরে যাওয়ারও অনুমতি পাবেন না বলে হুঁশিয়ারি দেন উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। উত্তরবঙ্গে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ভিড় করেছেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ব্যাপারীরা, দরদার করে বিক্রি করছেন খামারিরা। এই মুহূর্তে নওগাঁর মাতাজি হাটে আছেন সহকর্মী এমআর রকি এবং রাজশাহীর সিটি হাটে আছেন সাইফুর রহমান রকি। শুরুতেই যাচ্ছে এমআর রকির কাছে। বেশ একটা সরব, কিন্তু গেল আরো কয়েকদিন রয়েছে যদিও ঈদুল আজহার। এই মুহূর্তে দূরের ব্যাপারীর উপস্থিতিটা বেড়েছে, সে সাথে প্রান্তিক যারা খামারি, যারা 2-3টি করে কিন্তু পশু লালন পালন করেছিলেন, তারাই মূলত এই হাটে তারা তাদের গরুগুলো তুলেছেন। এবং আমরা দেখেছি যে দুপুর পর থেকেই আসলে কেনা বেচার একটা চিত্র কিন্তু ব্যাপকভাবে পরিলক্ষিত হয়েছে এবং 1 লাখ টাকা থেকে 1,20,000 বা 1.5 লাখ টাকা পর্যন্ত গরু বেচা কিনা হয়েছে। তবে মাঝারি জাতের যে গরুগুলো, এই গরুগুলোই আসলে দরদামের করে অনেকে কিনতে দেখেছি। এবং প্রাথমিকভাবে এখানে যারা গরু কিনতে এসেছেন তারা বলছেন গেল বারের চেয়ে কিছুটা গরুর দাম বেশি। আবার যারা খামারি তারা বলছেন যে এবার কিন্তু তুলনামূলক খরচ বেড়েছে, সেই তুলনায় কাঙ্ক্ষিত দরের জায়গাটা তাদের দিক থেকে প্রশ্ন তোলা হয়েছে। তবে সব মিলে কিন্তু যেহেতু আরো বেশ কিছুদিন রয়েছে ঈদুল আজহার, তার আগে কিন্তু একটা জমজমাট কারবার কিন্তু এবার অনেক আগাম এই হাটগুলোতে লক্ষ্য করা যাচ্ছে এবং হাটে পর্যাপ্ত গরুর যোগান কিন্তু দেখা যাচ্ছে এবং ষাঁড় গরু রয়েছে, দেশীয় রয়েছে এবং ব্যাপারীদের দিক থেকে তারা একটা মাংসের আনুপাতিক হিসেব কষে কিন্তু গরু কিনছেন। এবং এই হাটগুলোতে বেশিরভাগ আমরা দেখছিলাম দূরের ব্যাপারী এসেছেন, কারণ দূরের ব্যাপারীরা এখান থেকে গরু কিনে নিয়ে গিয়ে কিন্তু তারা আবার ভিন্ন কোনো হাটে তুলবেন এবং স্থানীয় যারা এখানকার বাসিন্দা তারা মূলত অনেক পরেই গরুগুলো কুরবানি দেওয়ার জন্য কিনার এই হাটে একটা প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু প্রাথমিক পর্যায়ে দরদাম হাঁকানোর চেষ্টা করছেন, দেখছেন, দেখে শুনে তাদের একটা পছন্দের পশু কেনার জন্য একটা চেষ্টা করছেন। তবে প্রাণী সম্পদ অফিস থেকে যে তথ্যটি জানানো হয়েছে, এবছর কিন্তু জেলায় প্রায় 8 লাখ পশু প্রস্তুত করা হয়েছে এই হাটগুলোতে বিক্রির জন্য এবং প্রাথমিকভাবে এখানকার স্থানীয় যে চাহিদা রয়েছে 3,80,000-এর মতো, বাকি যে প্রায় 5 লাখ পশু, এই পশুগুলো কিন্তু স্থানীয় বাজার ছাপিয়ে দেশের বিভিন্ন প্রান্তে নেওয়ার জন্য এই হাটগুলোতে তুলছেন। গেল বারের চেয়ে কিন্তু পশুর যোগানটা বেশ বেড়েছে এবং স্থানীয় খামারি বেড়েছে এবং প্রায় 39,000 খামারি এবার তাদের পশুগুলো লালন পালন করে এই হাটগুলোতে বিক্রির জন্য নিয়ে আসছেন। এবং সময় রয়েছে কারণে আমরা অনেক ক্রেতাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে বিগত দিনগুলোর যে এখন পর্যন্ত যে দরে তারা গরু কিনেছেন, সেই কিনা অনুপাতে যারা কিনেছেন তারা বলছেন কিছুটা কম রয়েছে। যারা বিক্রি করেছেন তারা বলছেন তাদের দিক থেকেও এখনো কাঙ্ক্ষিত বাজার তারা পাচ্ছেন না। সব মিলে একটা বেচা কেনার সময় রয়েছে এবং এই বেচা কেনার মধ্যে আগামীতে আরো অনেকে অপেক্ষায় রয়েছে। তবে পশুর আরো আমরা খবর জানবো। আমাদের সহকর্মী রয়েছেন রাজশাহীতে সাইফুর রহমান রকি, জানাবেন সেখানকার হাটের খোঁজ খবর।
রাজশাহীর সিটি হাটে এখন প্রায় 2000 কোরবানির পশু উঠছে। আপনারা জানেন যে এটি উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় কোরবানির পশুর হাট বলা হয় এবং এই হাটে কিন্তু এখন সাধারণ ক্রেতা সমাগম কম দেখা যাচ্ছে, তবে ব্যাপারীদের এখন বেশি লক্ষ্য করা যাচ্ছে রাজশাহী সিটি হাটে। তবে বেচা কেনা আসলে সেই অর্থে এখনো জমজমাট হয়নি, এমনটাই আসলে বিক্রেতারা বলছেন। তারা যেটি বলছেন যে এখানে যে ওঠা গরুগুলো সেগুলো অধিকাংশই আশেপাশে খামারে লালন পালন করা গরু, তারা কিন্তু খাইয়ে দাইয়ে লালন পালন করে এখন বিক্রির উদ্দেশ্যে হাটে তুলেছেন। তবে এখনো যেহেতু কোরবানির ঈদের বেশ কয়েকদিন বাকি আছে সেহেতু হাট এখনো জমজমাট হয়নি। এখন যেসব গরু বিক্রি হচ্ছে মূলত সেগুলো আসলে দূর দূরান্ত থেকে আসা যেসব ব্যাপারীরা আছেন তারা নিয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায়, এমনটাই আসলে তারা বলছেন। আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে রাজশাহী জেলায় এবার 4,73,040টি কোরবানির পশু এখানে কিন্তু তৈরি করা হয়েছে এবং এর মধ্যে শুধুমাত্র গরু রয়েছে 91,889টি, পাশাপাশি এখানে মহিষ রয়েছে 4,240টি এবং সবচেয়ে বেশি এখানে ছাগল উৎপাদন করা হয়েছে, সেটির সংখ্যা 3,46,763টি, আর ভেড়া আছে 30,148টি। সব মিলিয়ে এখানে 4,73,040টি কোরবানির পশু এখানে প্রস্তুত করা হয়েছে। আর রাজশাহী জেলার চাহিদা রয়েছে 3,81,829টি কোরবানির পশু। এখানে কিন্তু উদ্বৃত্ত গরু এবং কোরবানির পশু থাকছে 91,211টি। এই উদ্বৃত্ত যে গরুগুলো জেলার রয়েছে সেই উদ্বৃত্ত গরুগুলো এখান থেকে সিটি হাট থেকে বিক্রি হয়ে সেগুলো দেশের বিভিন্ন হাটে যাবে, সেখানে কিন্তু বেচা কেনা হবে। এবং আপনারা জানেন যে রাজশাহী বিভাগে কিন্তু প্রায় 43 লক্ষ গরু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে রাজশাহী বিভাগে যে 8টি জেলা রয়েছে সেই 8টি জেলাতেই শুধুমাত্র 26 লক্ষ কোরবানির পশুর চাহিদা আছে। বাকি যে 17 লক্ষ কোরবানির পশু সেগুলো দেশের বিভিন্ন জায়গায় যে সেগুলো হাটে হাটে বিক্রি হবে। এখনো হাট জমজমাট হতে সপ্তাহখানিক সময় লাগবে, এমনটাই বলছেন হাট ইজারাদাররা। তো এই ছিল আমার কাছে রাজশাহীর সিটি হাট থেকে সর্বশেষ। পশুর হাটের খবর যাচ্ছিলাম রাজশাহী ও নওগাঁ থেকে। এই যাত্রায় আজ থেকে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি হচ্ছে 31 মের টিকিট। ভোগান্তি কমাতে অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হচ্ছে। প্রথম আধা ঘন্টায় প্রায় 30 লাখ হিট পড়েছে। সকাল 8টা থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। আগামীকাল দেওয়া হবে 1 জুনের টিকিট। কমলাপুর রেল স্টেশন ব্যবস্থাপক জানান, বিক্রি শুরুর প্রথম আধা ঘন্টায় 30 লাখ যাত্রী রেল সেবা অ্যাপে টিকিট কেনার চেষ্টা করেন, যা আজকের দিনে সর্বোচ্চ। প্রতিদিন সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চল আর দুপুর থেকে মিলবে পূর্বাঞ্চলের টিকিট। এবার 2 অঞ্চল মিলে আন্তনগর ট্রেনের সিটের সংখ্যা 33,000-এর বেশি। যাত্রীচাপ বিবেচনায় ঈদ যাত্রার 2 ঘন্টা আগে দেওয়া হবে 25% স্ট্যান্ডিং টিকিট। তবে কমলাপুর স্টেশনে অনলাইনে টিকিট কাটার ভেন্ডিং মেশিন বসানো হলেও বন্ধ রয়েছে মেশিন। সকাল 8 ঘটিকা থেকে 8টা 30 মিনিট পর্যন্ত প্রায় 30 লাখ যাত্রী টিকিট ক্রয়ের উদ্দেশ্যে সার্ভারে হিট করেছে। আমাদের কোটা ছিল পশ্চিমাঞ্চলের, যেহেতু সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে 17,000 প্লাস আমাদের আসন ছিল, ওটার এগেনস্টে প্রায় 30 লাখ যাত্রী টিকিট ক্রয়ের চেষ্টা করছে, সার্ভারে হিট করেছে আর কি। আর অসঙ্গতির বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে অভিযোগ আসেনি। রাজস্ব বোর্ড বিলুপ্ত করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দাবি আদায় না হলে 24 থেকে 26 মে সারা দেশে সব দফতরে কর্মবিরতি পালন করা হবে বলেও জানানো হয়। তবে রফতানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা আওতার বাইরে থাকবে। অধ্যাদেশ বাতিলের দাবিতে কলম বিরতির পর বুধবার অবস্থান কর্মসূচি পালন করছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে দাবি আদায় না হওয়ায় নতুন কর্মসূচি দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সংস্থাটির চেয়ারম্যান সংকট নিরসনে প্রকৃত সত্য আড়াল করছেন এমন অভিযোগ এনে তার পদত্যাগ দাবি ও অসহযোগিতা করার কর্মসূচি দেওয়া হয়েছে। জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। এনবিআর এর চেয়ারম্যান মহোদয়ের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি
জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করে রাজস্ব বোর্ড সংস্কারে পরামর্শ কমিটির সুপারিশ ওয়েবসাইটে প্রকাশের দাবি জানানো হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে 22 মে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি অব্যাহত এবং 24, 25 ও 26 মে কর্মবিরতির ঘোষণা দেয়া হয়েছে। 24 মে এবং 25 মে সকল এলসি স্টেশন সমূহ ব্যতীত ট্যাক্স কাস্টমস ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। 26 মে যাত্রী সেবা ব্যতীত ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। সংবাদ সম্মেলনে বলা হয়, মঙ্গলবার অর্থ উপদেষ্টার সঙ্গে তাদের 13 জন প্রতিনিধি অংশ নিলেও দাবি দেওয়া শোনার জন্য যথাযথ সময় দেওয়া হয়নি। মিটিং এই সরকারের নীতি নির্ধারকগণের বক্তব্য এবং সভা শেষে মিডিয়ায় প্রদত্ত বক্তব্য আমাদেরকে মারাত্মকভাবে আহত করেছে। আমরা সবশেষে কিছু কথা বলার সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। টেকসই ও কার্যকর সংস্কার করে শক্তিশালী ও জবাবদিহিমূলক রাজস্ব বোর্ড গঠনে সকল অংশীজনের মতামত নেয়ার তাগিদ দেন এনবিআর কর্মকর্তারা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। একদিকে জ্বালানি সংকট, অন্যদিকে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের বিরতি। এই দুই চাপে চরম ভোগান্তিতে তৈরি পোশাক শিল্প মালিকরা এমনটা দাবি করে স্পষ্ট জানিয়েছেন, রফতানি কার্যক্রমে বাধার কারণে শ্রমিকরা সময়মতো বেতন না পেলে সেই দায় নেবে না মালিকপক্ষ। বিজিএমইএ নির্বাচন উপলক্ষে সম্মিলিত পরিষদের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এসব কথা বলেন সংগঠনটির নেতারা। নিরবচ্ছিন্ন জ্বালানির অভাবে দীর্ঘদিন ধরেই বিপর্যস্ত রপ্তানিমুখী তৈরি পোশাক খাত। এর সঙ্গে গেল সপ্তাহে যোগ হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কলমবিরতি ও অবস্থান ধর্মঘট, যা চরম ভোগান্তিতে ফেলেছে তৈরি পোশাক শিল্প মালিকদের। এই অবস্থায় বিজিএমইএ নির্বাচনে অংশ নেয়া সংগঠনটির জোট সম্মিলিত পরিষদের নির্বাচনী ইশতেহার ঘোষণা উপলক্ষে বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পরিষ্কারভাবে জানিয়ে দেয়া হয়, রপ্তানি কার্যক্রম বাধার মুখে পড়লে শ্রমিকরা যদি সময় মতো বেতন বোনাস না পান, সে দায় নেবেন না শিল্প উদ্যোক্তারা। কোনো পোশাক শিল্পের মালিকের গাড়ি বিক্রি করা হচ্ছে, বাড়ি বিক্রি করা হচ্ছে, তারপরে শ্রমিকদের পাওনা দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত কষ্টের এবং লজ্জার। 24 ঘন্টা পোর্টের কার্যক্রম চালু রাখতে হবে, আমদানি রপ্তানি সচল রাখতে হবে, না হয় শ্রমিকের বেতন দেওয়ার দায়িত্ব পোশাক শিল্পের মালিকরা নিতে পারবে না। এ সময় শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে করণীয়, এসএমই উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি, পণ্য ও বাজার বহুমুখীকরণ সহ এলডিসি পরবর্তী কৌশল সাজিয়ে 12 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন সম্মিলিত পরিষদের প্যানেল লিডার। উৎপাদনের মৌসুমে গ্যাস বিদ্যুতের নির্বিচ্ছিন্নতা সরবরাহ নিশ্চিত হয়, পাশাপাশি সংকটকালীন সময়ে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর জন্য বিকল্প প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের জোর দাবি জানাবো। পোশাক শিল্প মালিকদের জন্য সেফ এক্সিট নিশ্চিত করা, স্মার্ট রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার কর্মকৌশলও তুলে ধরা হয়েছে সম্মিলিত পরিষদের নির্বাচনী ইশতেহারে। বিকল্প এমএস আরেফিন, সময় সংবাদ, ঢাকা। রেমিট্যান্স প্রবাহের কারণে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আগামী মাসে যা ছুঁতে পারে $3,000 কোটি। গবেষণা প্রতিষ্ঠান পিআরআই আয়োজিত সেমিনারে এই কথা জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। 2021 সালের আগস্টে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ পৌঁছেছিল $4,800 কোটি বা $48 বিলিয়ন। বিগত সরকারের নানা অনিয়ম দুর্নীতির ফলাফল হিসেবে অর্থনৈতিক সংকটের জেরে চলতি বছরের ডিসেম্বরে রিজার্ভ নেমে আসে $15 বিলিয়ন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অর্থনীতি পুনরুদ্ধারে চেষ্টায় আছে। এতে কমেছে অর্থ পাচার, বেড়েছে রেমিটেন্স, ইতিবাচক প্রভাব হিসেবে বাড়ছে রিজার্ভ। গভর্নর জানালেন, আসছে দিনগুলোতে আরও বাড়বে। এই রেমিটেন্স, এক্সপোর্ট, ফরেন ফাইন্যান্সিং ইত্যাদির মাধ্যমে যদি আমরা ইকোনমিটাকে আবার রিঅ্যাক্টিভেট করতে পারি, কিছুটা হয়েছে, আমার রিজার্ভ বেড়েছে, আরও বাড়বে। এখন রিজার্ভ এই মুহূর্তে আমাদের আগের হিসেবে যদি আমরা ধরি 27 বিলিয়ন আছে, 27 থেকে 30 বিলিয়ন হয়ে যাবে আগামী মাসে। রাজধানীর একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান পিআরআই আয়োজিত সেমিনারে গভর্নর ক্ষুদ্র ঋণের প্রসঙ্গ টেনে বলেন, গ্রামীণ এলাকায় ব্যাংকিং সেবার প্রসার বাড়ায় এই খাতটি এখন প্রতিযোগিতার মুখে আছে। ওখানে বড় রকমের কনসলিডেশন হবে। 26% ইন্টারেস্ট রেট দিয়ে মাইক্রো ক্রেডিট বেশি দিন থাকতে পারবে না, হয়তো আমরা বলবো না, বাজার বলে দিবে। কারণ যখন এজেন্ট ব্যাংকিংয়ের কাছ থেকে তারা 13-14% ইন্টারেস্টের সুদ লোন নিতে পারবে, তারা কেন মাইক্রো ক্রেডিটে 26% দিয়ে লোন নেবে?
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, অন্তর্বর্তী সরকার যেসব সংস্কার করছে তা আগামীতে আবারও করার প্রয়োজন হতে পারে। আজকে আমরা যে সংস্কারটা করছি, এই সংস্কারটা কিন্তু আগামীকাল এমন হতে পারে যে এটাকে আবার পুনরায় সংস্কার করা দরকার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে শিক্ষিত বেকার, যেটির জন্য দায়ী শিক্ষা ব্যবস্থার গলদ। তরুণদের শুধু উচ্চ শিক্ষিত নয়, বরং দক্ষ হিসেবে গড়ে উঠতে হবে। এজন্য প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা বাড়ানোর প্রয়োজন। বেসরকারি গবেষণা সংস্থা সিপিটি আয়োজিত যুবদের সংস্কার ভাবনা শীর্ষক সম্মেলনে এসব কথা উঠে এসেছে। বাংলাদেশের অর্থনীতি যে হারে বড় হয়েছে সেই অনুপাতে বাড়েনি কর্মসংস্থান, বরং বাড়ছে বেকারত্বের অভিশাপ। এদের মাঝে আবার শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেশি। যুবদের সংস্কার ভাবনা নিয়ে সিপিটি আয়োজিত সম্মেলনে তরুণরা বলেন, শিক্ষা জীবনে কিংবা পরবর্তীতে দক্ষতা উন্নয়নের জন্য কোনো ব্যবস্থা তাদের চোখে পড়ে না। দক্ষ হতে হবে, সেটা যদি আমাদের বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় তাহলে ক্ষতি কোথায়? আই থিঙ্ক সরকার এইদিকে নজর দেওয়া উচিত। আমাদের দেশের আমার স্কিল ডেভেলপমেন্ট করতে গিয়ে আমার এডুকেশন আমাকে হেল্প করে না। এই জন্য শিক্ষা ব্যবস্থার গলদের কথা তুলে ধরেন আলোচকরা। জোর দেন দক্ষ জনশক্তির তৈরি ও প্রযুক্তির ব্যবহারে সক্ষমতা বাড়ানোর উপর। কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন করে আমাদের চিন্তা করতে হবে, সবাই কি অফিসে কাজ করবে কিনা। টেকনোলজি হচ্ছে কি একটা ব্রিজ, যে এটা এক মাথা থেকে আরেক মাথা থেকে একজনকে কানেক্ট করবে, এক স্টেপ থেকে আরেক স্টেপে যাওয়ার জন্য তাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে। মেইন প্রবলেমটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাসপিরেশনাল পার্সপেক্টিভ থেকে, যে আমরা সবাই সোসাইটি মিলে সবাই নিজেদেরকে এখন গ্র্যাজুয়েট হিসেবে করব, না হলে আমাদের সোশ্যাল স্ট্যাটাস হবে না। এই সময় বেকারত্ব দূর করতে তরুণদের মানসিকতা পরিবর্তনের আহ্বান জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। এ সময় তিনি উচ্চশিক্ষায় গবেষণা বাড়ানোর উপর জোর দেন। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এডুকেটেড বেকার ইউথ। আমেরিকা গেলে আমরা সাইকেল চালাবো, বাট বাংলাদেশে আমরা করতে পারি না। মাস্টার ডিগ্রি হোল্ডার আর পিএইচডি, কিন্তু এখানে করতে পারি না। মেন্টালিটি চেঞ্জ করতে হবে। সেকেন্ড হচ্ছে আমাদের ইউথকে চিন্তা করতে হবে that you don't run after সোনার হরিণ all the time। সবশেষ তথ্য অনুযায়ী 2024 সাল শেষে দেশে বেকারত্বের হার 4.48%, যা 2023 সালে ছিল 4.15%। কিছুদিন আগে ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। কুচকুচে কালো পানিতে ভেসে যাচ্ছে ময়লার ভেলা, উৎকট দুর্গন্ধ তো আছেই। বলছি দূষণে জর্জরিত বুড়িগঙ্গার কথা। দিনের পর দিন ঢাকার ডাম্পিং হিসেবে ব্যবহৃত হতে হতে আপন রূপটাই হারিয়ে ফেলেছে এই নদী। এমনকি তলদেশের 15 ফিট নিচেও মিলছে প্লাস্টিক বর্জ্য। প্রিন্স আরেফিন এবং মোবারক হোসেন শুভর তোলা ছবিতে মৃতপ্রায় বুড়িগঙ্গার হয়ে বিস্তারিত জানাচ্ছেন আল আমিন তুষার। বুড়িগঙ্গার এক ভাসমান ময়লার স্তূপের উপর দাঁড়িয়ে এই মুহূর্তে আমি এরকম 90 টন ময়লা প্রতিদিন বুড়িগঙ্গায় ফেলা হয়, যার কারণে বিশ্বের সবচেয়ে দূষিত 5 নদীর একটি এই বুড়িগঙ্গা। যার কারণে বুড়িগঙ্গা নদীর দূষণের হার দিনকে দিন যেভাবে বাড়ছে, তাতে এই নদী কতটা বেঁচে থাকবে তা নিয়েই রয়েছে সংশয়। সদরঘাট, ওয়াইজঘাট সহ নানা স্থানে সুয়ারেজ লাইন দিয়ে নদীতে পড়ছে পুরো ঢাকা সিটির অপরিশোধিত ময়লা পানি। দীর্ঘদিনের অত্যাচারে এখন নদীর পানি যেন এসব পানির চেয়েও বেশি কালো আর দুর্গন্ধযুক্ত, যার প্রভাবে বুড়িগঙ্গার বড় অংশেই দেখা মেলে না জলজ প্রাণীর। যদিও এলাকাবাসীর এক সময়ের মিঠা পানির মূল উৎসই ছিল এই নদী। পরিষ্কার আছে, শিকদারে যদি রাস্তাটা না দিত, খালের উপরে দেওয়া মাটি ফেলা, তাহলে এই নদীটা মরতো না। যত দখল কন, যত কিছুই কন, সব কিছু একমাত্র ময়লার কারণে। কথা আছে না যে হবু চাঁদের দেশে রাবু চাঁদের বাসা, তার মানে কি জানেন? হবু চাঁদের দেশটা হলো ছোট, রাক্ষসগুলা অনেক বড়। 10 হাত মাটির নিচে মাছ দেখছি, ফলি মাছ ধরিয়ে খাইছি। এখন এই নদীতে মাছ তো ভালো, মাছের ক্ষয়শো নাই। এখন ওই যে বোতল টোতল ময়লা টোকায় ওই গরিব মাসে টুকটাক কামাই করে খায়। সব মিলিয়ে বুড়িগঙ্গার পাড়ে দাঁড়াতেই যেন দম বন্ধ হওয়ার জোগাড়। এ দায় কার? বিশেষজ্ঞরা বলছেন ময়লা ফেলেই ধীরে ধীরে নদী ভরাট করেছে দখলদাররা। নদীগুলোতে মাছের পরিবর্তে এখন প্লাস্টিকের বোতলের পরিমাণ বেশি। আমরা বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরীর বিভিন্ন পয়েন্টে মাটি খনন করে সেখানে 15 ফিট গভীর পর্যন্ত প্লাস্টিকের অবস্থান আমরা লক্ষ্য করেছি। 2023 সালে বুড়িগঙ্গা দখল দূষণের জন্য প্রায় 28টি শিল্প প্রতিষ্ঠান ও স্থাপনাকে দায়ী করে বাংলাদেশ নদী রক্ষা কমিশন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বারবার ল চেঞ্জ করা, বারবার একটা নতুন নতুন জাজমেন্ট
বরং যা আছে ওটাকে কি ইমপ্রুভমেন্ট আছে আপনাকে এটা ট্র্যাকিংয়ের মধ্যে থাকতে হবে। নদী রক্ষা কমিশন যিনারা আছেন ওদের প্রতি মাসে মাসে যদি ইমপ্রুভমেন্ট রাষ্ট্রীয়ভাবে দেখানো যায় এবং এক্সিকিউটিভ কী করছে সেটা হলো ফোকাস করতে হবে। পয়ঃবর্জ্য কিংবা রাসায়নিক বর্জ্য যেন নিষ্কাশন ছাড়া নদীতে না ফেলা হয় তা নিশ্চিত করার পাশাপাশি যারা নদীতে ময়লা আবর্জনা ফেলে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি সর্বসাধারণের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক চাপের মুখে গাজায় ইসরায়েল ত্রাণ সহায়তার প্রতিশ্রুতি দিলেও এখনও বিতরণ শুরু হয়নি বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক। তবে তেল আবিবের দাবি কেরেম সলোমে প্রবেশ করেছে প্রয়োজনীয় নানা সহায়তা। এদিকে নতুন করে সামরিক অভিযান চালানোর জেরে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। একদিনে অবরুদ্ধ উপত্যকায় অবিরাম বোমা বর্ষণে নিহত হয়েছেন অন্তত ৭০ জন। স্থানীয় সময় মঙ্গলবার গাজায় ইসরায়েলের অবিরাম বিমান হামলায় শিশুসহ নিহত হয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। অভিযান চলে অধিকৃত পশ্চিম তীরেও। আন্তর্জাতিক চাপের মুখে সোমবার গাজায় ইসরায়েল সীমিত পরিসরে ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি দিলেও তার কোনো বাস্তবায়ন নেই বলে অভিযোগ করেছে জাতিসংঘ। এ বিষয়ে মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, কেরেম শালোম এলাকায় প্রবেশের জন্য জাতিসংঘের একটি দল ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছে, কিন্তু ইসরায়েলি বাহিনীর অনুমতি মেলেনি। এ বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে ইসরায়েলের দাবি ময়দা, শিশু খাদ্য এবং চিকিৎসা সরঞ্জাম নিয়ে অবরুদ্ধ উপত্যকায় ত্রাণ প্রবেশ করেছে। বর্বরতার চরম মাত্রায় পৌঁছানোর পরও গাজায় নতুন নতুন জায়গা দখল করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। পাশাপাশি হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আরো জোরদারের ঘোষণা দিয়েছে আইডিএফ। এদিকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানায়, অবরুদ্ধ গাজায় সামরিক অভিযানের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। পাশাপাশি তলব করা হয়েছে ব্রিটেনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতকে। গাজা উপত্যকায় যুদ্ধ এখনও চালিয়ে নেয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের দুজন কর্মকর্তার বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস নিউজ। প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুকে দ্রুত এ যুদ্ধ বন্ধ করতে ট্রাম্প তার সহযোগীদের জানিয়েছেন। মৌসুমী সাথী, সময় সংবাদ। খেলার খবর। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামছে টাইগাররা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। শারজায় দ্বিতীয় ওয়ানডেতে লজ্জার সঙ্গে হয়েছে টাইগারদের। ২ ম্যাচ শেষে ১-১ সমতায় আছে দুদল। পাকিস্তান সিরিজের আগে ক্রিকেটারদের ভ্রমণ ক্লান্তির কথা ভেবে আরব আমিরাত সিরিজে যুক্ত করা হয় আরও একটি টি-20। সিরিজ নিশ্চিত করতে এখন সেই ম্যাচের দিকেই তাকিয়ে আছে লিটনের দল। দিলেও ম্যাচের বোলিং ফিল্ডিংয়ের হাস্যকর ভুলগুলো শুধরে এই ম্যাচে তাই ঘুরে দাঁড়াতে মরিয়া সফররতরা। পাকিস্তান সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন নাহিদ রানা। পিএসএল খেলতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার কারণে এই দেশটিতে যেতে মানসিকভাবে প্রস্তুত নন টাইগার পেসার। বাংলাদেশের ফিল্ডিং কোচ ও ট্রেনার রাজি হননি পাকিস্তান যেতে। এছাড়া ভারতে আইপিএল শেষে দলের সঙ্গে পাকিস্তানে যোগ দেবেন মুস্তাফিজুর রহমান, জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। যে দল পাকিস্তানে যাচ্ছে সেখানে আমাদের যে ঘোষিত স্কোয়াড ছিল সেখান থেকে নাহিদ রানা উইথড্রন হিমসেলফ, ও যাচ্ছে না। কোচিং স্টাফের মধ্যে থেকে জিমি ন্যাথন, আমাদের ফিল্ডিং কোচ এবং ট্রেনার যে আছে, এই দুজন যাচ্ছে না। বাকিরা সবাই যাচ্ছে। বাকিরা সবাই যাওয়ার জন্য প্রস্তুত। কিছুটা অস্বস্তি আরও 2-1 মধ্যে ছিল, বাট পরবর্তীতে ডিসাইডেড না, ঠিক আছে অন্যরকম যাচ্ছে দল, এবং তারা ফিল করেছে যে যাওয়াটা বোধহয় ততটাই ডিফিকাল্ট হবে না। অবশেষে বাংলাদেশ পাকিস্তান 3 ম্যাচ টি-20 সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করল পিসিবি। 28 মে থেকে শুরু হয়ে সিরিজ চলবে 1 জুন পর্যন্ত। স্কোয়াড ঘোষণার পর এবার সিরিজের সূচিও জানিয়ে দিল পিসিবি। বিসিবির অনুরোধ মেনে 5 ম্যাচের টি-20 সিরিজ হবে এখন 3 ম্যাচে। প্রথম টি-20 হবে 28 মে, দুদল দ্বিতীয় ম্যাচ খেলবে 30 মে, আর সিরিজের শেষ ম্যাচ হবে 1 জুন। বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাকিস্তানের সীমান্তবর্তী কোনো শহরে সিরিজ না খেলার পরামর্শ দেওয়া হয়েছিল বিসিবিকে, কিন্তু সে অনুরোধ রাখেনি বিসিবি। সিরিজের সবগুলো ম্যাচই হবে ভারত, পাকিস্তান
ওয়াঘা বর্ডার থেকে মাত্র 24 কিলোমিটার দূরে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বাংলাদেশ ফুটবলের ত্রুটি ধরিয়ে দিয়েছেন কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গার। ফিফা কংগ্রেসে তাকে পেয়ে একান্ত কথা বলেছেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। সেখানেই বাংলাদেশ ফুটবলের ভুল ত্রুটি এবং ভবিষ্যৎ করণীয় বাতলে দিয়েছেন সাবেক আর্সেনাল কোচ। ডেভেলপমেন্টের জন্য বাফুফের সভাপতিকে পরামর্শ দিয়েছেন ফিফা একাডেমিতে প্রজেক্ট নিতে। এসএম ইকবালের রিপোর্টে বিস্তারিত। ফুটবলের ন্যূনতম খোঁজ যারা রাখেন বেশ ভালো করেই চেনেন আর্সেন ওয়েঙ্গারকে। আর্সেনালের সাবেক কোচ দীর্ঘদিন ধরেই কাজ করছেন ফিফা গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান হিসেবে। প্যারাগুয়ে কংগ্রেসে এই কিংবদন্তির সঙ্গে দেখা হয়েছে বাফুফের সভাপতি তাবিথ আওয়ালের। হয়েছে একান্ত আলোচনা। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 183 হলেও ডেভেলপমেন্ট প্রধান হিসেবে লাল সবুজের খোঁজ রাখেন আর্সেন ওয়েঙ্গার। আর তাই স্বল্প সময়ের আলোচনার মাঝেই লাল সবুজ ফুটবলের নানা অসঙ্গতি দেখিয়ে দিয়েছেন বাফুফের সভাপতিকে। পরামর্শ দিয়েছেন ফিফা একাডেমি প্রজেক্টের অংশ হতে। আর্সেন ওয়েঙ্গার সাথে আমি প্রাইভেট ডিসকাশন করেছি বাংলাদেশ ফুটবলের ব্যাপারে। তার একদম মুখস্থ আমাদের কোয়ালিটি অফ দ্য গেম, আমাদের কোথায় কোথায় ম্যাচের ত্রুটি আছে। হি হ্যাজ অল দ্য ইনফরমেশন ইন দ্য ওয়ার্ল্ড। মেম্বার অ্যাসোসিয়েশন সব দেশ চাইলেই পারবে এই প্রজেক্টের অংশ হতে, যেখানে কোচ সহ টেকনিক্যাল সাপোর্ট মিলবে ফিফার পক্ষ থেকে। বাফুফে এবং ফিফার যৌথ উদ্যোগে চলা আন্তর্জাতিক এই একাডেমির ছাত্র হতে পরিশোধ করতে হবে অর্থ। তবে মেধাবী ফুটবলারদের জন্য থাকবে বৃত্তি ব্যবস্থা। আর্সেন ওয়েঙ্গার আমারে বলছে যে ইউ নিড টু অলসো কাম আপ, অ্যান্ড ফিফা ইজ ভেরি ওপেন। বিএফএফ এন্ড ফিফা একসাথে এটা চালাবে, বাট টেকনিক্যাল সাইডটা ফিফা ম্যানেজ করে দিবে। ফুটবল ডেভেলপমেন্টে একাডেমির বিকল্প নেই, আর তাই আর্সেন ওয়েঙ্গারের এই অফার লুফে নিয়েছেন বাফুফের সভাপতি। এরই মধ্যে শুরু হয়ে গেছে কেস স্টাডি। 2026-এর 30 এপ্রিল কানাডায় ফিফার পরবর্তী কংগ্রেসে এই বিষয়ে চুক্তি করতে বদ্ধপরিকর বাফুফে। নেক্সট কংগ্রেসে তার সাথে আমার যখন দেখা হবে, মানে বাই দ্যাট টাইম একটা না একটা চুক্তি ফিফার সাথে আমাদের হয়েই থাকবে, এন্ড দ্যাট ইজ মাই কমিটমেন্ট। এই প্রজেক্টের আওতায় এরই মধ্যে 77টি একাডেমি চালু করেছে ফিফা। 2027 সালের মধ্যে সদস্যভুক্ত 211টি দেশেই এই একাডেমি চালুর লক্ষ্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করিডোর নিয়ে কারোর সঙ্গে আলোচনা হয়নি, হবেও না। মানবিক চ্যানেল দিতে চাপ নেই যুক্তরাষ্ট্র চীনের, জানালেন নিরাপত্তা উপদেষ্টা। প্রত্যাবাসনে রাজি আরাকান আর্মিও। এসির পদত্যাগ ও স্থানীয় ভোটের দাবিতে বিক্ষোভ। কমিশনের ফিটনেস পরীক্ষা ছাড়া জাতীয় নির্বাচন চায় না এনসিপি। এসি নয়, সিদ্ধান্ত নেবে সরকার, বললেন সানাউল্লাহ। ইশরাককে মেয়রের চেয়ারে বসাতে এবার সমর্থকদের সড়ক অবরোধ। আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের ঘোষণা। শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশকাল। এ ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।